জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবি। নির্বাচন হয়ে গেল, সেই বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন। এরপর নতুন সরকারও গঠিত হলো। সেই সরকার সচিবালয়ে দিনভর নানান রকম আয়োজনে কর্মযজ্ঞে নিজেদের ব্যস্ত সময় পার করছে, রাষ্ট্র পরিচালনায় বা সরকার পরিচালনায় বা জনগণের উন্নয়নের লক্ষ্যে। কিন্তু এরই মধ্যে নানান প্রসঙ্গ সামনে এসেছে, আবারও সরগরম হয়ে উঠছে রাজনীতির অঙ্গন। এইসব নিয়েই আজ আমাদের আলোচনায় সঙ্গে আছেন দুজন অতিথি। আমার বায়ে রয়েছেন মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, ময়মনসিংহ 10 আসন থেকে, যিনি এবারের সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। রয়েছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। প্রথমেই সারোয়ার তুষার, আপনাকে দিয়েই শুরু করতে চাই। গণভোটের ফল আবারও সংশোধন করল ইসি। ফলাফল প্রকাশের 13 দিন পর গণভোটের ফলাফল সংশোধন করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে ইসি গণভোটের ফলাফলের সংশোধিত গ্যাজেটও প্রকাশ করেছে। অথচ এর আগেই 12 ফেব্রুয়ারি যে গণভোট অনুষ্ঠিত হয়েছে তার পরদিন বেসরকারিভাবে গণভোটের ফলাফল ঘোষণা করেছিল ইসি। সেই রাতের ফলাফলের হিসেবে এবং এখনকার ফলাফলের হিসেবে, অর্থাৎ আগে প্রকাশিত ফলাফলের চেয়ে মোট প্রদত্ত ভোট 10,73,616টি কম। সংশোধিত ফলাফলে হ্যাঁ ও না ভোটের সংখ্যা কমেছে, বেড়েছে বাতিল হওয়া ভোটের সংখ্যা। এটিকে কিভাবে দেখছেন আপনারা? জি, আপনাকে ধন্যবাদ এবং বাচ্চু ভাইকে শুভেচ্ছা। এই খবরটা তো মাত্র আসলো, তো আমরা এটা বোঝার চেষ্টা করছি যে হঠাৎ করে আবার এটা প্রয়োজন পড়লো কেন। তার মধ্যে যেই খবরটা আমরা পেলাম যে পত্রপত্রিকার মাধ্যমে, যে হ্যাঁ ভোট এবং না ভোট দুটোই কিছুটা কমেছে, বাতিল ভোটের সংখ্যা বেড়েছে। ফলে আমার কাছে এটা হয়তো কিছুটা টেকনিক্যাল ব্যাপার মনে হচ্ছে, যে এতে করে সার্বিক যে গণভোটের যে আপনার ফলাফল, সেটা কিন্তু খুব বেশি মানে হেরফের হচ্ছে না। ফলে এটা হচ্ছে ইসির নিজস্ব, জানি না যে তাদের কারিগরি কোনো ঘাটতির কারণে এটা হচ্ছে কিনা, কিন্তু এইটা গণভোটটা যেহেতু অনেকদিন পরে হয়েছে বাংলাদেশে, এই গণভোটের রেজাল্ট এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবং যেটা আমরা দেখেছিলাম যে তখন 68%-এর মধ্যে ছিল, এখনও সম্ভবত এরকমই আছে, খুব বেশি বড় আকারে পরিবর্তন কিন্তু হয় নাই। এবং আপনার বিভিন্ন দলের ভোটার যারা আপনি দেখবেন যে দলীয় দৃষ্টিভঙ্গির বাইরেও ওই দলকে ভোট দেওয়ার পাশাপাশি তারা গণভোটে নিজস্ব মতামত রেখেছে এবং সেটা হ্যাঁর পক্ষে ব্যাপকভাবে গেছে। এখন জরুরি বিষয় হচ্ছে যে রাষ্ট্র, ইলেকশন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠান, সবাই যে কীভাবে এই গণভোটটা বাস্তবায়ন করা যাবে, এই গণভোটটা বাস্তবায়ন করাটাই হচ্ছে এখন মূল চ্যালেঞ্জ। এবং এক্ষেত্রে সরকারের সদিচ্ছাটাই সবচেয়ে জরুরি। কিন্তু সেই দিক থেকে কিন্তু আমরা বেশ ঘাটতি দেখতে পাচ্ছি, যে ইতিমধ্যে আমরা আজকে জানতে পারলাম যে 133টা, যদি এটা গণভোটের না, কিন্তু গত অন্তর্বর্তী সরকারের 133টা অধ্যাদেশ সংসদেই তোলা হবে না। আপনি জানেন যে অধ্যাদেশগুলো সংসদে যদি তোলা না হয় তাহলে সেগুলো আইনে পরিণত হবে না। তো 133টা যে অধ্যাদেশ, এটা সংসদে তোলা হবে না। এই 133টার মধ্যে 133টাই কি আপনার মানে অপ্রয়োজনীয় কিনা, এটা তো সরকারকে আগে জাস্টিফাই করতে হবে, নাকি শুধুমাত্র আমরা সেই রাজনীতিটাই দেখব যে আগের সরকারের কোনো কিছু আর পরের সরকার করে না। সাধারণত এটা তাদের একটা ইচ্ছা বা স্বেচ্ছাচারিতার মতো। সেরকম যদি হয় তাহলে সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। এই সরকার তো বলেছে তারা প্রথম অধিবেশনেই পুরনো, অর্থাৎ সর্বশেষ যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রস্তাবিত বা তাদের পাশ করা অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা করবে না। আজকের পত্রিকার নিউজ হচ্ছে যে 133টা অধ্যাদেশ যেগুলো সংবিধান সম্পর্কিত না, মানে যেগুলো অধ্যাদেশের মাধ্যমে গত সরকার করেছিল এবং সেটা আইনে পরিণত করতে গেলে আপনার পার্লামেন্টে তুলতে হবে, সেগুলোর ব্যাপারে সরকার বেশিরভাগই, যেহেতু 30 কার্যদিবসের পরে, যদি 30 কার্যদিবসের মধ্যে আপনি এগুলোর ফয়সলা না করেন তাহলে কিন্তু এগুলো বাতিল হয়ে যায় স্বয়ংক্রিয়ভাবে। ফলে সেই পথেই সরকার হাঁটছে বলে মনে হচ্ছে। এখন এখানে তো অনেক জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ আছে, তো সেই অধ্যাদেশগুলো কী হবে বা সেটা আপনি কেন বাতিল করবেন? বাতিল করার দরকারটাই বা কী? আমরা সরকারের মুখ থেকে প্রচুর সাংবিধানিক ধারাবাহিকতার কথা শুনি, তারা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করছে বা করতে চায়। তাহলে এই যেগুলো আপনার আগের সংস্কারেরও তো একটা ধারাবাহিকতা দরকার আছে। যে সংস্কারটা আগের সরকার করে গেছে, সেই সংস্কারটা যদি ভালো হয়
তাহলে আমি পরের সরকার সেটা রাখবো না কেন? যদি আপনি দেখেন যে এর মধ্যে কোনো অধ্যাদেশ আছে যেগুলো জনবান্ধব না, তাহলে আপনি জাস্টিফিকেশন সহকারে সেটা বাতিল করতে পারেন। কিন্তু সব তো আর 133টার মধ্যে 133টা আমি তুলবই না সংসদে। কিন্তু সেটা নিয়ে কি কোনো বিতর্কের সুযোগ থাকছে না? অবশ্যই মানে আলোচনার সুযোগ, বিতর্কের না, আলোচনার সুযোগ। মানে আলোচনা সংসদে যদি আপনি না তোলেন তাহলে আলোচনা হবে কিভাবে? সংসদে তুললে এটা নিয়ে বিরোধী দলীয় এমপিরা তারা কথা বলতে পারবে, তারা এটার পক্ষ নিতে পারবে যদি তারা মনে করে। কিন্তু যদি সংসদেই না তোলা হয়, এটার মানে হচ্ছে যে আমি এটাকে 30 কার্য দিবস কালক্ষেপণ করবো এবং তার মধ্য দিয়ে এটা অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তো এটা তো কোনো ভালো নজির হবে না। ইতিমধ্যেই এই গত 10-12 দিনে সরকারের বয়স হয়েছে 10-12 দিন। এই 10-12 দিনেই যে ধরনের প্রতিশ্রুতি এবং যে ধরনের মানুষের মধ্যে একটা স্বপ্ন তৈরি করেছিল সরকার, তার অনেকটাই কিন্তু ফিক হয়ে গেছে। এবং সেইটা হচ্ছে খুব মানে আমাদের জন্য অ্যালার্মিং। গতকালকের বাংলাদেশ ব্যাংকের ঘটনাটা, এই যে এটা কিন্তু এর সাথে খুব গভীরভাবে সম্পর্কিত, কারণ এটাও সংস্কার সম্পর্কিত একটা ব্যাপার। এই যে সংস্কার করতে চায় এমন একজন গভর্নরকে, এবং যিনি বিশ্ববিখ্যাত একজন অর্থনীতিবিদ, IMF-এ কাজ করেছেন, এবং তার অনেকগুলো নীতি এখনও পর্যন্ত বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে যে অবস্থায় তিনি ব্যাংকটাকে পেয়েছিলেন, তারপর সেখান থেকে যেভাবে 1.5 বছর একটা স্টেবল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য তার যে পরিশ্রম আমরা দেখেছি, তাকে প্রথমত এক ধরনের লাঞ্ছিত করা হয়েছে এবং তার উপদেষ্টাকেও লাঞ্ছিত করা হয়েছে, যেটা অ্যাবসলিউটলি কোনো দরকার ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা মব কালচার সহ্য করবেন না, কিন্তু আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাই মব করলেন। এই কর্মকর্তারাই কিন্তু যখন আতিউর রহমানের আমলে যখন রিজার্ভ চুরি হলো, তখন আমরা তাদেরকে টু শব্দ করতে দেখি নাই। কিন্তু এরা একজন জনবান্ধব এবং যিনি ব্যাংকিং সেক্টরটাকে, আমাদের অর্থনীতিটাকে রেগুলেশনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছেন, তাকে যেভাবে অপমান করে বিতরণ করেছেন, এটা একটা খুবই মানে বাজে নজির সৃষ্টি হয়েছে। এবং লাস্ট কথা হচ্ছে, যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার ব্যাপারে শুধু 3টা কথা বলি। 1 নম্বর, তিনি একজন ঋণ খেলাপি। দ্বিতীয়ত হচ্ছে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য। তৃতীয়ত হচ্ছেন তিনি বাংলাদেশ ব্যাংকে গভর্নরের যে ধরনের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং যে ধরনের ট্রেনিং দরকার থাকে তার সেটা নাই। তিনি একজন সোয়েটার ব্যবসায়ী, তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। তো এই ধরনের লোককে বাংলাদেশ ইতিহাসে প্রথমবারের মতো যে নির্বাচিত সরকার, এই প্রতিষ্ঠানগুলোতে আমরা আশা করেছিলাম যে দল নিরপেক্ষ যোগ্য লোকগুলো বসবে, এবং তারেক রহমান সাহেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এসে বললেন যে আই হ্যাভ এ প্ল্যান। কিন্তু এই যদি হয় প্ল্যানের নমুনা, তাহলে সেটা কিন্তু খুবই মানে আমাদের জন্য আস্থা ও বিশ্বাসের ঘাটতি। অনেক ধন্যবাদ। আমি একটু আক্তার জোন বাচ্চু আপনার কাছে যেতে চাই। প্রথমেই সারোয়ার তুষার বেশ কয়েকটি প্রসঙ্গ এনেছেন, সেগুলো নিয়ে আপনার মন্তব্য জানা উচিত। কিন্তু 133টি অধ্যাদেশ সংসদেই তোলা হবে না, সারোয়ার তুষারের যে দাবি গণমাধ্যমের খবরে বরাত দিয়ে, এরকমটি কি হওয়ার সুযোগ আছে কিনা, নাকি সেটার আসলে কোনো ধরনের স্পষ্ট অবস্থানও সরকারের তরফ থেকে প্রকাশ করার সুযোগ থাকছে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে যমুনা টিভির দর্শক শ্রোতা এবং আমার সহ-আলোচক, বিজ্ঞ সহ-আলোচক সারোয়ার তুষারকে ধন্যবাদ। দেখেন, সারোয়ার তুষার যে প্রসঙ্গটির অবতারণা করেছেন, আমাদের সংসদ অধিবেশন শুরু হবে 12ই মার্চ। এর আগে আমাদের নোটিফিকেশনের মাধ্যমে সেই বিষয়গুলো জানানো হবে, এই অধ্যাদেশগুলি তোলা হবে কি হবে না, এই ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা এখনও কোনো কিছু মানে সিদ্ধান্ত হয়নি। এবং উনি কোন পত্রিকায় কীভাবে পেয়েছেন সেটাও আমি জানি না। আমি আসলে এই বিষয়টি এখনও কোনো সিদ্ধান্ত এখনো সংসদ থেকে আমাদেরকে কোনো কিছু বলা হয়নি, দলীয়ভাবেও আমাদের এই ধরনের কোনো সংসদ সদস্যদের কাছে কোনো অবস্থান স্পষ্ট করা হয়নি দলের তরফ থেকে। গণভোট নিয়ে কথা হচ্ছিল, গণভোটের ফলাফল নতুন করে সংশোধিত হলো। এর মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3টি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা 6, 7, গাইবান্ধা 4, 3 আসনে সব ব্যালট পেপার, রেজাল্ট শিট সহ সব নথি হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশনাও দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। নির্বাচনের এতদিন পরে এসে, প্রায় 13 দিনের মতো সময় শেষে, সরকার গঠন হয়ে যাওয়ার পরে এসে নতুন করে এই প্রসঙ্গটা আপনাদের চোখে কেমন করে ধরা পড়ছে, এবং গণভোটের ফলাফল নিয়েও নতুন করে এই সময়ে এসে আবার নতুন গেজেট প্রকাশিত হচ্ছে? আপনার প্রশ্নের দুটো অংশ, একটি হলো গণভোটের বিষয়। এখানে সারোয়ার তুষার ওই প্রসঙ্গটি উত্তর দিয়েছেন। গণভোটে আমরা দেখেছি যে কিছু যে 10,73,000 যে ভোট, সেটা একটু হেরফের হয়েছে। সেখানে কিছু হ্যাঁ ভোট এবং না ভোট দুটোই কিছু কমেছে। এই বিষয়টি আরও বিস্তারিতভাবে জেনে আজকেই পত্রিকায় আমরা জানতে পারলাম। বিস্তারিতভাবে জেনে সেটি হয়তো সংশোধনী হয়েছে, বড় কোনো মানে ফলাফলে কোনো ব্যত্যয় হয়েছে এরকম কিছু আমার জানা নেই। আর হলো দ্বিতীয় প্রশ্ন, যেটা আপনার জামাতে ইসলামী দেখেন, আসলে আমি এভাবে বলা ঠিক হবে কিনা জানি না, তারা বলে করে আরেক। এখন আপনি দেখেন, নির্বাচন গ্যাজেট হয়ে যাওয়ার পর, ফলাফল যখন গ্যাজেট হয়ে যায়, তখন আর নির্বাচন কমিশনের কিছু করার থাকে না। তারপরেও তারা, আমি দেখলাম অবাক হয়ে আমরা দেখলাম যে তারা নির্বাচন কমিশনে গেলেন, তাদের প্রতিনিধি দল গিয়ে 10টি বা 12টি এরকম কয়েকটি আসনে তারা
সে ভোট পুনর্গণনা বা চাইলেন, কিন্তু তখন নির্বাচন কমিশনের সচিব নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলেছেন যে গেজেট হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশনে কিছু করার নেই। এখন আবার দেখলাম সেই 10-12টি থেকে কমিয়ে 3টিতে বা 4টিতে এসেছেন, তারা 3-4টিতে এসেছেন, তার মধ্যে গাইবান্ধা এবং ঢাকায় 2টি আসন। আসলে এখন তারা গিয়েছেন কোর্টে গিয়েছেন। আসলে বাংলাদেশ তো আসলে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে। আমরা এই যাত্রাটাকে, গণতান্ত্রিক যাত্রাটাকে সাধুবাদ জানাই এবং দেশের মানুষ যে গণতান্ত্রিক অভিযাত্রা, যে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমরা আশা করব সকল দলমত এবং পক্ষ সবাই এই সরকারটিকে সহযোগিতা করবেন। বাংলাদেশের যে অগ্রযাত্রা, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে অগ্রযাত্রা, পরিবর্তনের যে সূচনা হয়েছে, সেটাকে ওনারা গ্রহণ করবেন, অব্যাহত রাখবেন এবং শুধু বিরোধিতার স্বার্থে বিরোধিতা না, আর হলো যে দেখেন এই যে সারা দেশের মানুষ, শুধু বাংলাদেশের মানুষ না, সারা বিশ্বের মানুষ তারেক রহমানের যে গৃহীত পদক্ষেপগুলো সেগুলো ভূয়সী প্রশংসা করছেন। আপনারা আগে আপনারা দেখবেন যে উনি আমাদের ওথের পর, শপথ নেওয়ার পর, সংসদ সদস্যদের শপথ নেওয়ার পর, আমি আমার অভিজ্ঞতাটা বলি, প্রথম উনি 2 লাইনের একটি বক্তব্য দিলেন শপথ গ্রহণের পর। বললেন যে আমি আপনাদের প্রতি একটা আহ্বান জানাবো যে আপনারা বিনা ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট আপনারা না নেওয়ার জন্য অনুরোধ করবো। এবং সকল সংসদ সদস্যবৃন্দ সেদিন হাততালি দিয়ে ওনাকে বাহবা দিয়েছে। কিন্তু এর আগে আমরা দেখেছি বাংলাদেশে যারা সংসদ সদস্য হয়েছেন বা প্রধানমন্ত্রী হয়েছেন, তারা নেওয়ার চেষ্টা করেছেন, দেশের টাকা বিদেশে পাচার করেছেন, লুটপাট করেছেন। জি, সেটার জন্যই আজকে একটা অভ্যুত্থান হলো, একটা সুষ্ঠু নির্বাচন হলো, বিএনপি সরকার গঠন করলো। আপনি যেমনটি বলছেন নির্বাচনী ইশতেহারের কথা, আপনার প্রধানমন্ত্রীর উইশের কথা, তিনি বলছেন মেরিটোক্রেসির বাংলাদেশ গড়বেন। সরার তুষার বলছিলেন গভর্নর নিয়োগ নিয়ে অর্থমন্ত্রী আজকে বলেছেন তার কিছুই বলার নেই। এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন বাংলাদেশ ব্যাংকের ঘটনা সরকার সমর্থিত মব কালচারের সূচনা। নাহিদ ইসলাম এনসিপি আহ্বায়ক আহসান মনসুরকে সরিয়ে বিএনপি সরকার লুটপাটের পথ উন্মুক্ত করেছে। আমি আসলে এটা ওনারা আসলে পরিবর্তনের কথা বলছেন, কিন্তু ওনারা অতীতকে ধারণ করছেন। আসলে পরিবর্তন আপনারা দেখেন, মবের কথা যদি আপনারা বলেন তাহলে জামাত ইসলামী বা জামাত শিবির, তারা বাংলাদেশে শত শত মবের রেকর্ড আছে। বিএনপি মব কালচারে বিশ্বাস করে না, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, আইনের শাসনে বিশ্বাস করে। বিএনপি সবসময় মবের বিরুদ্ধে, এবং আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিয়েই বলেছেন বাংলাদেশে মব চলবে না, মব যে কোনো বাংলাদেশ ব্যাংকে এরকমটা ঘটার, দেখেন এরকম কোনো ঘটনার উপদ্রব হয়েছিল এরকম? দেখেন বাংলাদেশে একটি 18 কোটি মানুষের দেশ বলা হয়, এখানে 20 কোটি মানুষের প্রায় বসবাস। 18 কোটি বলা হলেও এখানে কেউ যদি বিচ্ছিন্নভাবে, কেউ যদি দলগতভাবে বিএনপি বা সংগঠন হিসেবে বিএনপি বা সরকার হিসেবে বিএনপি সরকার, বর্তমান যে সরকার, কোনো মবে বিশ্বাসী না, মব একদম নির্মূলে বিশ্বাসী। ব্যক্তিগতভাবে একজন মানুষ যদি বা কোনো 4-5 জন মানুষ যদি কোনো মব বা কোনো ইতে বিশ্বাস করে বা সে যদি করে থাকে, সেটার ব্যাপারে সরকার যেমনটি বলছেন যে নজিরবিহীনভাবে একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেখেন প্রক্রিয়াটাকে আপনারা কি দেখেন, এটা নজিরবিহীন বিষয় না। আসলে আমি বলি এই বিষয়ে আসলে আমি খুব বেশি বলতে চাই না, তবে এটুকু আপনাকে বলতে চাই যে যখন একটি নতুন সরকার যাত্রা শুরু করে, তাদের কিছু নির্বাচনী, আপনি যেটা বললেন নির্বাচনী ইশতেহারের বিষয় থাকে, তারপর তাদের কিছু জনগণের কাছে কিছু অঙ্গীকার থাকে। সেই অঙ্গীকারগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সঠিক জায়গায় সঠিক লোকটি পছন্দ করতে হয়। সেই ক্ষেত্রে সরকার যদি মনে করে যে কাউকে একটি জায়গায় থাকলে তার দায়িত্ব দিয়ে সেই তার কাজটা সহজ হবে, সেটা সরকার করতেই পারে। জি স্যার তুষার, আপনি কনভিন্স আখতারুজ্জামান বাচ্চু? না, এটা তো ভাইকে এটা বলতে হবে, এটা আমরা বুঝতে পারি, কিন্তু যে ঘটনা বাংলাদেশ ব্যাংকে ঘটেছে এটা সারা বিশ্বের ব্যাংকিং ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। এটা যদি বিচ্ছিন্ন ঘটনাই হয়, তাহলে ওই বিচ্ছিন্ন ঘটনার হাত ধরেই তো প্রজ্ঞাপনটা আসলো বিকালবেলা। এবং আপনি 2 দিন আগে, আপনি পত্রিকা রিপোর্ট দেখবেন, 2 দিন আগে অর্থমন্ত্রীর সাথে এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সদ্যবিদায়ী গভর্নরের অপসারণকৃত, এটা বলাটাই ভালো হবে, তার একটা মিটিং হয়েছে। সেখানে কিন্তু অর্থমন্ত্রী বলেছেন যে আপনার যে সংস্কারগুলো আপনি করেছেন বা উদ্যোগ নিয়েছেন, এগুলো আমরা ধারাবাহিকতা বজায় রাখবো। 2 দিনের মধ্যে এই ঘটনাটা ঘটলো এবং তাকে ন্যূনতম সম্মান
সম্মানের সাথে তো আপনি বিদায় দিতে পারতেন। এবং বিএনপি এত একটা বড় দল, আজকে সারা বাংলাদেশে যারা পরিবর্তন আকাঙ্ক্ষী মানুষ অনেকেই কিন্তু এই সরকারকে কোঅপারেট করতে চাচ্ছে এবং এতে দোষের কিছু নাই। তো আপনি সেখান থেকে দেখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কী করতে হবে, তাকে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB এই সমস্ত বৈশ্বিক দাতা প্রতিষ্ঠানের সাথে সবসময় লিয়াজু করতে হবে, সবসময় তাকে মানে দেশের স্বার্থটা রক্ষা করে অর্থনীতিটাকে ধরে রাখতে হবে, বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে, মুদ্রাস্ফীতি যেন না বাড়ে সেটা দেখতে হবে, মনিটারি পলিসি ঠিক করতে হবে, পলিসি রেটটাকে একটা নিয়ন্ত্রণে রাখতে হবে, অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ। এবং সেটা গত 1.5 বছর 18 মাসে এই আমাদের যিনি বিখ্যাত অর্থনীতিবিদ যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন মোটামুটি সাফল্যের সাথে করেছিলেন। এবং তার একটা সবচেয়ে সিগনিফিক্যান্ট উদ্যোগ ছিল যে বাংলাদেশ ব্যাংক অর্ডার 2025, অর্থাৎ ব্যাংকের যে আইনে ব্যাংকটা চলে সেটার একটা সংস্কারের উদ্যোগ তিনি নিয়েছিলেন, যদিও সেটা আলোর মুখ দেখে নাই। কিন্তু এর মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকটা কেন্দ্রীয় ব্যাংক সবসময় কিন্তু সরকারের ধামা ধরতে পারবে না, সরকারের সাথে তারা একটা সহযোগিতামূলক সম্পর্ক রাখবে, কিন্তু অনেক সময় সরকারের একটা রাজনীতি থাকে, সরকারের কিছু রাজনৈতিক প্রতিশ্রুতি থাকে, সেগুলো মেনটেন করতে গিয়ে সরকার অনেক সময় কিছু ভুল পদক্ষেপ নিতে পারে, তখন বাংলাদেশ ব্যাংকে কিন্তু নো বলতে পারতে হয়। তো সেই নো বলতে পারতে হবে, তো যদি আপনি সেরকম একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে এটাকে গড়ে তুলতে না দেন তাহলে তো এটা পারবেন না। যেভাবে এটাকে মানে পরিবর্তন করা হয়েছে, যেভাবে অ্যাব্রাপ্টলি পরিবর্তন করা হয়েছে, এটা মনে হচ্ছে যে অর্থ মন্ত্রণালয়ের সচিব আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই দুটোর পার্থক্য আসলে সরকার জানে না। অর্থ মন্ত্রণালয়ের সচিব এটা আপনার মন্ত্রণালয়, আপনার প্রায়োরিটি থাকবে, আপনি তাকে সরকার আসার সাথে সাথে চেঞ্জ করবেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এভাবে অ্যাব্রাপ্টলি পরিবর্তন করা যায় না, কিছুটা সময় দিতে হয়, তাকে তার নলেজ এটা দিতে হয়। কিন্তু মব সৃষ্টি করে তাকে যেভাবে বের করে দেওয়া হয়েছে এবং তার উপদেশটাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বের করে দেওয়া হয়েছে, তার অপরাধটা কী? তিনি ওই যে আপনি দেখবেন আব্দুল আওয়াল মিন্টু সাহেব, তার সাথে একটা বাকবিতণ্ডা হয়েছিল যে তিনি চাচ্ছিলেন যে জোর করে টাকা ছাপাতে, কিন্তু জোর করে টাকা ছাপালে আপনি জানেন এটা বাজারে একটা ইম্প্যাক্ট পড়ে। এই চাপের কাছে তিনি নতি স্বীকার করেন নাই। আজকে যখন তিনি আপনার এই আমাদের গভর্নর বিদায় নেওয়ার পরে 24 ঘন্টা পার হওয়ার আগে আব্দুল আওয়াল মিন্টু সাহেবের ব্যাংক কিন্তু 1000 কোটি টাকা পেয়ে গেছে। এবং এটাই হচ্ছে নতুন যিনি আসলেন সোয়েটার ব্যবসায়ী গভর্নর, তার প্রথম কাজ হচ্ছে আব্দুল আওয়াল মিন্টুকে 1000 কোটি টাকা অর্থ ছাড় করা, ঠিক আছে? এবং তিনি এসে প্রথম কথাটা কি বলেছেন এটা আপনি বুঝবেন। বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে ব্যবসায়ীরা সবসময় চাইবে হচ্ছে বাজারটাকে নিজেদের দিকে নিয়ন্ত্রণ করার বা নিজেদের আনুকূল্যে আনা এবং অতিরিক্ত মুনাফা করা, আর বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে রেগুলেশন করা। আপনি যখন একজন ব্যবসায়ীকে, বিশেষত বিজিএমইর ব্যাকগ্রাউন্ডের একজন ব্যবসায়ীকে, এবং যে বিজিএমইর একাধিক ব্যবসায়ী রয়েছেন, মানে অসংখ্য ব্যবসায়ী রয়েছেন যারা আসলে ঋণ খেলাপি, যারা ইনভয়েসিং আউটভয়েসিং এর নামে আসলে অর্থ পাচার করেছেন অতীতে, তো তাদেরই একজনকে যখন আপনি বাংলাদেশ ব্যাংকে বসান, ইট ইজ আ সিগন্যাল টু দি ডিফল্টার্স যে তোমরা এখন ঋণ খেলাপি করতে পারবা। তো এটা কি প্ল্যান? এটা কি প্ল্যান হতে পারে? আপনার কাজ হচ্ছে, এবং দেখবেন আপনি মনসুর সাহেব কিন্তু একটা খুব দুর্দান্ত উদ্যোগ নিয়েছিলেন, লন্ডন আমেরিকার বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছিলেন, মার্চে তার IMF এর সাথে একটা মিটিং এর হওয়ার কথা ছিল। কেন সরকারের এখন নতুন সরকার যদি তার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ না করে, আপনি একটা প্রসেসের মধ্যে দিয়ে আসেন, আপনি প্রসেসের মধ্যে তাকে মানে নতুন কাউকে নিয়োগ দেন এবং তাকে দেন অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ডের, আপনি ঋণ খেলাপিকে দিবেন, এটা তো একটা রেকর্ড করলো। আচ্ছা, বিএনপি 2001 থেকে 6 ক্ষমতায় ছিল না? সে সময়ও তো বাংলাদেশ ব্যাংকের কিছু গভর্নরের স্ট্যান্ডার্ড আমরা দেখেছি, সালেউদ্দিন সাহেবকে আমরা দেখেছি, ফরাসউদ্দিন সাহেবকে আমরা দেখেছি। আর আপনি এটা কাকে দিলেন? তিনি একজন ঋণ খেলাপি এবং যাকে 10 বছর গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে, যেন তিনি মানে 10 বছরের জন্য তাকে ঋণটা মওকুফ করা হয়েছে, কিন্তু তাকে এখনও কিন্তু তিনি ঋণ খেলাপি। এবং এর পাশাপাশি আপনি এই এরকম একটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর প্রতিষ্ঠানে নিয়োগ দিলেন, একটা দলীয় নিয়োগ, যিনি আপনার ওই 41 সদস্য বিশিষ্ট কমিটির একজন ব্যক্তি। ফলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইজ হিউজ এখানে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমি একটু আবার আপনার কাছে এখানে একটা কথা লোকে বলে, এটা বিএনপিকে বুঝতে হবে যে আগুন নিয়ে পর্যন্ত খেলা করা যায়, কিন্তু বাংলাদেশ ব্যাংক নিয়ে খেলা করা যায় না। এখানে স্যার তো যে বক্তব্য দিচ্ছেন অনেক লম্বা কথা বলেছেন। আমি শুধু এইটুকু বলতে চাই, একটি নতুন সরকার যাত্রা শুরু করার পর তাদের বিভিন্ন অগ্রাধিকার থাকে, কর্মসূচি থাকে, নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয় থাকে এবং বিভিন্ন তাদের চিন্তা জনগণের কাছে তাদের কমিটমেন্ট থাকে, সেগুলো বাস্তবায়নের প্রয়োজনে দেখেন সেখানে বাংলাদেশ ব্যাংক কেন, যে কোনো জায়গায় সেই সরকার তাদের পরিবর্তন আনাটাই এটা স্বাভাবিক এবং এটা একটি নিয়মিত ব্যাপার এবং স্বাভাবিক ব্যাপার। আরেকটি ব্যাপার দেখেন, বাংলাদেশে আমাদের নির্বাচনী ইস্তার হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবে, এটা তো একটা রেওয়াজ, এটা সুতরাং এটা যে কোনো সময় যে কোনো পরিবর্তন যে কোনো জায়গায় হতে পারে। এটা আর হলো উনি যাকে বলছেন যে একজন গার্মেন্টস ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি, আসলে আমরা আসলে ব্যক্তিগত আক্রমণে না যাই, আসলে সবাইকে সম্মান করি। আসলে সবেমাত্র যাত্রা শুরু করেছেন, উনি যদি ভালো কাজ করেন
তাহলে আমরা প্রশংসা করি। আর যদি কোনো ভালো কাজ করতে না পারেন, উনি ওনার দায় নিয়ে বিদায় নেবেন এবং তখন সমালোচনাটা করতে পারেন। এবং প্রধানমন্ত্রীও সেটি স্পষ্ট করেছেন, বিশেষ করে মন্ত্রীদের দিকে তার কড়া 6 মাস নজরদারি উনি এবং 6 বলেছেন। মাসের মধ্যে ইভেন আপনার বাংলাদেশে যে পরিবর্তনের সূচনা হয়েছে, আপনি এটা যে কোনো মানুষ, আপনি রাস্তায় যাবেন, রাস্তায় হেঁটে যাবেন, এর আগে যে কোনো প্রধানমন্ত্রী কেন, মন্ত্রী চলে গেলে মন্ত্রী গেলে রাস্তা বন্ধ, এখন আর রাস্তা বন্ধ হয় না। সেটা কতদিন আসলে অব্যাহত রাখতে পারেন সেটার দিকে নিশ্চয়ই নজর আপনি থাকবে। দেখেন আজকের কথা আপনি দেখেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে জ্ঞানের আলোয় দেশটাকে আলোকিত করতে চান। উনি সচিবালয় থেকে, উনি এর আগে প্রধানমন্ত্রী মিটিং করতেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে, সচিবালয় থেকে সব মন্ত্রীরা আসতো, রাস্তা বন্ধ হয়ে যেত, চরম যানজট তৈরি হতো। উনি প্রথমেই সিদ্ধান্তটা নিয়েছেন এবং মন্ত্রিসভার সেই বৈঠক হবে আপনার সচিবালয়ে, উনি চলে যাবেন এখানে। আজকে আপনি দেখেন, আজকের ঘটনা দেখেন, উসমানী আজকে 21 পদক বিতরণ হলো, উনি সচিবালয় থেকে হেঁটে চলে গেলেন এবং ওনারা আপনি দেখবেন যে বহরে সেই শত শত লোকও নেই, নিঃসন্দেহে নতুন যাত্রা এবং পরিবর্তনের যাত্রা। আপনি বিশ্বাস রাখতে পারেন আমাদের নেতা তারেক রহমান যেন আরেক জিয়াউর রহমান, বাংলাদেশটা বদলে দিবেন, উনি দুর্নীতি রোধ করবেন এবং এই দেশটিকে সামনের দিকে একটি পরিবর্তনের যাত্রা শুরু করেছেন। আমরা দেশবাসীর কাছে সেই সমর্থনটা, এই পরিবর্তনের পথে সমর্থনটা আশা করছেন। অগ্রযাত্রার পথে আমাদের যাত্রা শুরু হয়েছে। যেটি বলছেন যে নতুন ধারার এক ধরনের চর্চা করা শুরু করেছেন এবং বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শুরু থেকেই তার যে নির্বাচনী ইশতেহারগুলো ছিল, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, সেগুলোতে বেশ গুরুত্ব দিয়েছেন। তার মন্ত্রীদেরকে সেই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার, উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আজকের ক্যাবিনেটেও 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের যে ঘোষণা ছিল নির্বাচন পূর্ব নির্বাচনী সমাবেশগুলোতে বলেছেন, ইশতেহারে বলেছেন, সেগুলো নিয়ে কাজ করেন। এই বিষয়গুলো কি আপনার বিরোধী দল হিসেবে কোনোভাবে ইতিবাচকভাবে দেখছেন? মানে কোনো দিক থেকে আপনাদের কাছে এটি? না, দেখেন, এই যে কিছু কিছু কাজ তিনি নতুন করার চেষ্টা করছেন, এটাকে সাধুবাদ জানানো যেত যদি আমরা একটা সার্বিক চিত্র দেখতে পেতাম। আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা চোখে ধুলা দেওয়ার মতো। আপনি একদিকে ওই সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে যাবেন, সমস্ত মিডিয়া আপনার সাথে থাকবে, মিডিয়া ছিল না আসলে, না, তা আমরা দেখলাম কিভাবে, টোটালি কোনো মিডিয়া ছিল না, কাউকে ইনফর্ম করেন। অন্যদিকে কেউ জানতেন না। আপনি এই পর্যন্ত 10 দিনের যাত্রায় যেই কাজগুলো করেছেন, এগুলোর তো সামনে ডিজাস্টার আকারে আমাদের সামনে আসবে। এর মধ্যে কি আপনি সংবিধান সংস্কার পরিষদটা গঠন করতে দিলেন না, মানে বিএনপি করলো না। আপনি যে রাষ্ট্রপতি, এটা অবৈধ শাসন আমলের রাষ্ট্রপতি, তাকে আপনি প্রথমে কালের কণ্ঠে একটা সাক্ষাৎকার নিলেন, তারপরে আপনি তাকে প্রোটোকল দিলেন। এটা কিন্তু মানে আপনি খেয়াল করে দেখেন, এই রাষ্ট্রপতি চুপ্পু, তিনি জিয়াউর রহমান, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অবৈধ শাসক বলেছেন, বেগম খালেদা জিয়াকে বলেছেন যে এতিমের টাকা চোর, তারেক রহমান সাহেবকে বলেছেন খাম্বা চোর। এগুলো সব সোশ্যাল মিডিয়া ভেসে বেড়াচ্ছে। তাকে যখন আমাদের একজন নির্বাচিত প্রধানমন্ত্রী ইন দ্য নেম অফ কনস্টিটিউশনাল কন্টিনিউটি যখন প্রোটোকল দেয়, তখন কিন্তু এটা গণতন্ত্রের গালে একটা বিরাট চপেট আঘাত। আপনি বলেছেন এতদিন রাষ্ট্রপতিকে পদত্যাগ করা যাবে না কেন? কারণ সাংবিধানিক পন্থা নাই। তো আপনি সংসদের প্রথম অধিবেশনে অভিশংসন করেন যে লোকের বিএনপির মিডিয়া সেলের বিরাট বড় অনুসন্ধানী প্রতিবেদন আছে যে তিনি মালয়েশিয়া কিভাবে সেকেন্ড হোম করেছেন, কিভাবে পাসপোর্ট জালিয়াতি করেছেন, কিভাবে তার দুর্নীতির অসংখ্য আছে। এবং তিনি কিন্তু বেগম খালেদা জিয়াকে এই ভুয়া দুর্নীতির মামলা যখন তিনি কমিশনার ছিলেন দুদকের, ফাঁসিয়েছেন। তাকে যখন আপনি রাষ্ট্রপতি করার জন্য, এবং যে ধরনের তিনি বলছেন যে বিএনপি চাইলে আমি থেকে যাব, এটা এবং এভাবে সম্মানিত করা, এটা কি আমাদের গণতন্ত্রের জন্য কোনো ভালো কিছু হচ্ছে? তো আমরা তো এই বড় ম্যাক্রো জিনিসটা দেখব, এই ছোট ছোট জিনিস দেখাচ্ছে। এরপরে আসেন আপনি আমাদের শিক্ষামন্ত্রী, মনে হচ্ছে যে উনি 2006 সালে আছেন এখনও, কিন্তু বাংলাদেশ কিন্তু 2024 সালে চলে এসেছে। তিনি যেভাবে পুলিশ লেলিয়ে দিলেন তরুণদের উপরে, এই তরুণদেরকে ক্ষিপ্ত করার কারণে কিন্তু শেখ হাসিনার এই পরিণতি হয়েছে। তরুণদেরকে যেভাবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে পুলিশ, আগে ছিল ভাতের হোটেলের হারুন, আর এখন আপনারা পেয়েছেন আরেক মাসুদকে। এবং আপনারা ওই যে গোয়েন্দা গল্পের মাসুদের মতো একটা দেখানো হচ্ছে, আমাদেরকে ম্যাজিক দেখানো হচ্ছে যে একজন কিডন্যাপ হয়ে গেছে, প্রধানমন্ত্রী ফোন দিচ্ছেন সমস্ত প্রোটোকল ভেঙে ওই একজন সামান্য ডিসিকে, এবং তিনি আধা ঘন্টার মধ্যে একটা বাচ্চা ছেলেকে বের করে নিয়ে আসছেন। এগুলো তো স্রেফ বোঝা যাচ্ছে এগুলো স্টেজড। তো এগুলো করে কিছুদিন আপনি চটকদার মধ্যে থাকতে পারবেন, আলোচনার মধ্যে থাকতে পারবেন, দেশে কোনো গুণগত পরিবর্তন হবে না। আপনাদের কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত গুণগত কোনো কার্যক্রম প্রধানমন্ত্রী বা আপনি বলেন এই যে ধরেন কৃষি কার্ড কিংবা ফ্যামিলি কার্ড, যেগুলোর উদ্যোগে আমরা কথা শুনছি, এগুলোর অর্থ সরবরাহ আসবে কোথা থেকে? আপনি তো আপনার পার্লামেন্টে টিআইবির রিপোর্ট, 300 এমপির মধ্যে 150 এমপি হচ্ছেন ঋণ খেলাপি, তার মধ্যে বিএনপির হচ্ছে 62%। আপনি আগে আমরা বুঝবো যে পরিবর্তন হবে যদি আপনি আপনার এই ঋণ খেলাপি এমপিদেরকে বলেন যে আপনারা ঋণ পরিশোধ করেন।
সেটা তো আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। ফলে একদিকে আপনি দেখাবেন আমি খুব সিম্পলিসিটির মধ্যে আছি, অন্যদিকে এই ঋণ খেলাপিকে আপনি বসাবেন বাংলাদেশ ব্যাংকে, আপনি দুর্নীতিবাজ একজন অবৈধ রাষ্ট্রপতিকে প্রোটোকল দেবেন, তখন তো মনে হয় যেন আপনি কথার কাজের মধ্যে সেই মিল নাই। এমপিদেরই উনি বলেছেন প্লট নেওয়া যাবে না, ট্যাক্স ফ্রি গাড়ি নেওয়া যাবে না, সেটাও কি কোনোভাবে এটা ভালো, ঠিক আছে, যেটা ভালো শোনেন, যেটা ভালো সেটা আমাদের বলতে কোনো সমস্যা নাই। উনি যে ট্যাক্স ফ্রি এটা এমপিদেরকে বলেছেন, কিন্তু আপনি ঋণ খেলাপির কি করলেন এটাকে করেন, ওইটা তো এমপিরা চাইলেও নিতে পারে, আপনি তাকে আইনে কিন্তু বাধা দিতে পারবেন না। জি। কিন্তু যেটা হচ্ছে ঋণ খেলাপি, এটা হচ্ছে আইন লঙ্ঘন করা। এবং আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে দেখতে পাচ্ছি যে 27,000-28,000 কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে, যার 100% এখনো ডিফল্টার, এবং সবই পলিটিক্যাল বিবেচনা। আর এই যে নতুন গভর্নর একজন বসিয়েছেন, তিনি এসে শুরুর কথাটা বলেছেন যে সুদের হার কমাবো। সুদের হার কমানোর কনসিকুয়েন্স সম্পর্কে কোনো ধারণা আছে কতটুকু আমি জানি না। সুদের হার কমালে এটা বাজারে যে অর্থের একটা অতিরিক্ত ফ্লো তৈরি করে, এটা কিন্তু ডলারের এগেনস্টে আপনার টাকার মান কমিয়ে দেয়, এটা মুদ্রাস্ফীতি বাড়ায়, এটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায়, অনেক সমস্যা করে। নিশ্চয়ই ফলে উনি এই যে সরকারের এটাই আমি জন্য একটা বলতেছিলাম বড় যে চ্যালেঞ্জ এটাই হয়ে হলো দাঁড়াবে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে আপনি যাকে বসাইছেন ইয়েতে বাংলাদেশ ব্যাংকে, এখানে তো একটা বিরাট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে। জি, আমি আখতারুজ্জামান বাচ্চু আপনার কাছে আসতে চাই। নাহিদ ইসলাম এনসিপি আহ্বায়ক স্যার তুষারের নেতা, তিনি বলেছেন বিএনপি বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে। সেটি হচ্ছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দেওয়া, সেই সঙ্গে নানান ধরনের হস্তক্ষেপ। সেই সঙ্গে আজকে সুপ্রিম কোর্ট বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, যেটি বিএনপি সমর্থিত আইনজীবী ফোরাম, তারাও বিক্ষোভ করেছে। সেই বিক্ষোভে তারা বলেছে নতুন নতুন ব্যানারে নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা সক্রিয় হয়ে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এটি আসলে কেমন হলো, মানে আপনাদের কাছে কেমন? নাহিদ ইসলাম বলছে আপনারা বিচার প্রক্রিয়া হস্তক্ষেপ করছেন, আপনাদেরই আইনজীবীরা বলছে এক ধরনের চেষ্টা হচ্ছে আওয়ামী দোসরদের, এরকমটি উল্লেখ করে কোট আনকোট সেই জায়গাটায়। আমি আপনার প্রশ্নের আগে সারার তুষারের অনেকগুলো প্রশ্নের অবতারণা করেছেন, আমি একটি প্রশ্নের উত্তর দিতে চাই। ঋণ খেলাপির বিষয়ে বিএনপি ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিয়েছে এবং 62%। এই তথ্য উপাত্ত উনি কোথায় পেলেন আমি আমার জানা নেই। এটা না, টিআইবি রিপোর্ট কখনোই বিএনপি 62% ঋণ খেলাপি, এই তথ্য টিআইবি রিপোর্টের কোথাও কোনো ওয়েবসাইটে কোথাও নেই। আর একটি জিনিস আমি আপনাকে বলি, বিএনপি আসলে ঋণ খেলাপির বিষয়টা আপনাকে বুঝতে হবে। যদি ঋণ খেলাপি কেউ হন, বাংলাদেশের নিয়ম অনুযায়ী, নির্বাচন কমিশনের আরপি অনুযায়ী সে নির্বাচন করতে পারেন না। তো আর আমি আমার অভিজ্ঞতা বলি, সেই উদাহরণও আছে এবারে নির্বাচন। হ্যাঁ, এবার এটা যারা ঋণ খেলাপি আমাদের বিএনপির অনেক প্রার্থী, যেরকম টিএস আইয়ুব সহ অনেকেই, বা অন্যান্য দলেরও ওনাদেরও হাসনাত আব্দুল্লাহ যে আসলে বিজয়ী হয়েছে, অনেকের এই ঋণ খেলাপির অভিযোগে তাদের প্রার্থিতা বাতিল হয়েছে। আমার ব্যক্তিগতই একটা অভিজ্ঞতা বলি, আমার সাথে প্রার্থী ছিলেন একজন, উনি বেক্সিমপুর সালমান এফ রহমানের দোসর, এবং উনি ঋণ খেলাপি এবং হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, দেশ থেকে নিষেধাজ্ঞা। ওনারা নির্বাচন কমিশনে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, নির্বাচন কমিশন বাতিল করেছে, তারপর উনি হাইকোর্টে বা আপিল করেছেন, অ্যাপিলে অনেকের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তারপর আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, আমার সাথে অনেক কালো টাকা খরচ করা হয়েছে, অনেক কিছু হয়েছে। আল্লাহর মতে যে মহান রাব্বুল আলামিন এবং জনগণ আমাকে নির্বাচিত করেছেন। সুতরাং আসলে আমাদের জনগণ কিন্তু এখন, মানে জনগণের মানুষের চোখ কান খোলা, মানুষ কিন্তু এখন টাকা দিয়ে বা অর্থ দিয়ে মানুষের ভোট কেনা যায় না। মানুষ জনগণের ভালোবাসা অর্জন করতে হয়, জনসম্পৃক্ততা থাকতে হয়। সেই উদাহরণ আমি আপনারা দীর্ঘদিন চিনেন, আমি দীর্ঘদিন যাবৎ রাজপথে কাজ করেছি, 36 বছর। আপনারা আমাকে চিনেন, আমার জীবনে রাজনীতি করে 2 আনা উপার্জন করি নাই, কিন্তু আমার বিপক্ষে শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা খরচ করা হয়েছে, কিন্তু আমাকে কিন্তু আটকাতে পারে নাই। সুতরাং জনগণের সকল ক্ষমতার উৎস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, আমরা সেই নীতিতে বিশ্বাসী। আসলে ঋণ খেলাপি বা কোনো বরখেলাপি না, আমরা জনগণের আস্থার উপরেই বিশ্বাস রেখে নির্বাচিত হয়েছেন এবং সেই বিশ্বাসই রাখতে চান। আর হলো বিচার বিভাগের যে বিষয়টি আপনি প্রসঙ্গ উত্থাপন করেছেন, দেখেন এখন তো বিচার বিভাগ স্বাধীন, সম্পূর্ণ স্বাধীন। বিচার বিভাগে বিএনপি বা সরকার হস্তক্ষেপ করার তো কোনো প্রশ্নই আসে না। যদি প্রশ্ন আসতো তাহলে তো বিএনপির নির্বাচনী ইশতেহারেও বিচার বিভাগকে স্বাধীন করা, এবং এটি ইতিমধ্যে স্বাধীন হয়ে গেছে। জি, অনেক ধন্যবাদ। আখতারুজ্জামান বাচ্চু আছেন স্যার আজকে আদালতে একটি ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় 4টি হত্যা মামলা সহ 5 মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে জামিন দিয়েছে হাইকোর্ট, এবং 4টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। অন্যদিকে কক্সবাজার উখিয়া টেকনাফ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদিকেও জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্ট থেকে তিনি জামিন পান আজকের দিনে।
না সেটাই, এবং আমরা দেখতে পাচ্ছি বদি এবং আইভি দুজন জামিন পেয়েছেন, আরও অনেক হত্যা মামলার আসামি, জুলাইয়ের হত্যা মামলার আসামি তারাও জামিন পাচ্ছেন। তো এটা কিভাবে ঘটছে? মানুষ কিন্তু মেলাতে চাইবে যে বিগত ইন্টারিম সরকারের সময় যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন আসাদুজ্জামান সাহেব, এখন আইনমন্ত্রী, তিনি নির্বাচনী সভায় বললেন যে আমি আওয়ামী লীগের উপর যে শাস্তি দল হিসেবে এটার বিরোধিতা করেছি, ভোট নেওয়ার জন্য এই কথাটা বলেছেন। তো ফলে এখন কিন্তু মানুষ এটা মেলাতে চাইবে যে আইনমন্ত্রী উনি থাকা অবস্থায় এরকম জামিনে বের হয়ে যাচ্ছে, ফলে এর সাথে সরকারের চাওয়াটা কি সেটা মানুষ মেলাতে চাইবে। এর পাশাপাশি আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে, এবং অনেক জায়গায় পঞ্চগড়ে আরও কিছু জায়গায় বিএনপির উপজেলা বা জেলা পর্যায়ের নেতারাই গিয়ে খুলে দিচ্ছে। আবার কোথাও কোথাও আওয়ামী লীগের লোকেরা বিএনপির অফিসে হামলা ভাঙচুর চালাচ্ছে। তো কী কারণে কার স্বার্থে এই রাজনীতির দিক যাচ্ছে, মানে আওয়ামী লীগের ব্যাপারে একটা সামহাও কোনো না কোনো কারণে এই ইলেকশনের পরে আওয়ামী লীগ মনে করেছে যে তাদের ব্যাপারে এই সরকার শিথিল থাকবে, এটা মনে করেছে তারা। ফলে এটা কেন ঘটছে এটা কিন্তু সরকারকে বলতে হবে যে তাহলে এখনও পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু তার কার্যক্রম নিষিদ্ধ আইনত, তাহলে কি এই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যাপারে সরকার নমনীয়তা দেখাবে? এবং এই জুলাই হত্যা মামলার বিচারে যে ধারাবাহিকতার প্রতিশ্রুতি তারা দিয়েছে, তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যেও আছে যে আমরা বিচারে ধারাবাহিকতা রাখবো। নতুন যিনি চিফ প্রসিকিউটর হয়েছেন তিনিও কিন্তু একই কথাই বললেন যে বিচারে ধারাবাহিকতা থাকবে। তো সেটা তো শুধু স্টেটমেন্ট হলে হবে না, সেটা আপনার কাজে দেখাতে হবে যে জুলাইয়ের বিচারে যদি না হয় তাহলে অন্য বিচার তো এটা কি হবে না বাংলাদেশে। খুব স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা যাচ্ছে বা দেখা যাওয়ার সুযোগ আছে, নাকি আপনাদের মনে কোনো প্রশ্ন আছে আজকের ঘটনাই যদি বলি? এটা তো ডেফিনেটলি এই সিদ্ধান্তগুলো তো রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া হয় না, এর সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের সম্পর্ক থাকে, এমনকি জেলার এসপি ডিসি তাদেরও অনেক সময় সংশ্লিষ্টতা থাকে। ফলে যেটাই হোক এটা সরকারের সিদ্ধান্ত ছাড়া, যতই আমরা বলি বিচার বিভাগ স্বাধীন, বিচার বিভাগ এটা সেটা, কিন্তু সরকারের সিদ্ধান্ত ছাড়া সরকারের চাওয়াটা কি এটা দেখেই কিন্তু আদালত সিদ্ধান্তটা নেয় যে সরকার কি এই প্রশ্নে নমনীয়। নাহলে বদির মতো একজন মানে শুধু জুলাই হত্যা মামলা ছাড়াও তো তার ক্রিমিনাল রেকর্ডস তো অনেক হিউজ, তিনি একজন মাদক মাফিয়া। এই মাদক মাফিয়া যদি বের হয়ে যায় জামিনে, হ্যাঁ জামিনে বের হলেও তো তাকে মাদক মামলায় তো তাকে ধরার কথা, কিন্তু এখন তাহলে কি আমাদেরকে এই বাংলাদেশ মেনে নিতে হবে যেখানে বদি মানে জামিনে জেলের বাইরে থাকবেন, কিংবা আইডি যার ব্যাপারে মামলা আছে আইনগতভাবে আদালতে নিশ্চয়ই প্রমাণেরও সুযোগ আছে বা প্রমাণ করা উচিত ছিল। হ্যাঁ, কিন্তু আপনার তার ব্যাপারে আরও অভিযোগ আছে, সেগুলোর কি হবে? বদির কি অপরাধের শেষ আছে? তো এই সমস্ত অপরাধ নিয়ে আওয়ামী লীগ আমলে সে দোর্দণ্ড প্রতাপে বিরাজ করতে খুব স্বাভাবিকভাবেই। এখন কি এই বিএনপির নির্বাচিত সরকারের আমলে তিনি কি এভাবে থাকতে পারবেন? তার যে মাদকের যে সিন্ডিকেট, কক্সবাজার থেকে শুরু করে সারা বাংলাদেশে মাদকে ইয়াবা, বিশেষত ইয়াবার একটা তরুণ সমাজকে ধ্বংস করার পেছনে এই লোকের একটা বড়সড় ভূমিকা আছে। ফলে জুলাই হত্যা মামলার পাশাপাশি তাকে এইটার ব্যাপারে এই সরকার কোনো ব্যবস্থা নেবে না। তো নিলে আমরা দেখেছি, এটা আমরা সাধুবাদ জানাই যে কক্সবাজার এবং টেকনাফের দিকে বেশ কিছু আপনার অভিযান পরিচালনা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে। এটা আমরা অবশ্যই স্বাগত জানাবো যে মাদকটা বন্ধ করতে হবে, কারণ মাদকের রুট হচ্ছে ওইদিকে, আপনার ওখান থেকে বন্ধ করতে হবে। তাহলে যিনি মাদক দিয়ে বাংলাদেশকে, তরুণ সমাজকে এইভাবে নষ্ট করেছেন, ধ্বংস করেছেন, তিনি কীভাবে জামিনে আসেন? তাকে তো গ্রেফতার করার কথা এই মাদক মামলায়, বা তার নামে তাকে দেখতে হবে যে তার অপরাধের ফিরিস্তিগুলো কী কী, সেটা দেখে আপনাকে দরকার হলে নতুন মামলা রুজু করতে হবে। কিন্তু এই ধরনের লোক তো বাইরে থাকতে পারে না, এটা তো সমাজের জন্য হুমকি স্বরূপ। তো সেই প্রশ্নে সরকারের একটা আমরা ক্ল্যারিফিকেশন চাই। পাশাপাশি আইভির সুস্পষ্ট ভিডিও আছে যেখানে তিনি বলছেন যে কিভাবে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন গুলি করতে। তো তিনি যখন বের হয়ে যাবেন এইভাবে, এবং এই সরকার ক্ষমতায় আসার 10 দিনের মধ্যে যখন এইভাবে হেভিওয়েটরা বের হয়ে যাচ্ছে, এবং আমরা আরও শুনতে পাচ্ছি আরও এরকম যারা আছেন, যারা আলোচিত হত্যা মামলার আসামি, তারাও বের হওয়ার পর্যায়ে আছেন, এটা হলে তো সরকারের প্রতি, এই জুলাইয়ের প্রতি সরকারের কমিটমেন্টটা বিরাট আকারে প্রশ্নবিদ্ধ হবে। আখতারুজ্জামান বাচ্চু, আপনি কি সেটা মনে করছেন কিনা জুলাইয়ের প্রতি সরকারের কমিটমেন্ট কোনো ধরনের প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ আছে কিনা? আপনার প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরপরই সংবাদ সম্মেলনে বলেছেন যে রিকনসিলিয়েশন একটি প্রশ্নের জবাবে বলেছেন বাই রুল অফ ল, নাকি এটি সেরকম একটা প্রক্রিয়া? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা আইনের শাসনে বিশ্বাসী। বিএনপি ক্ষমতা গ্রহণের পর আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে কোনো মূল্যে আইনের শাসন সমুন্নত রাখতে হবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে এবং দেশের ন্যায় বিচার সমুন্নত রাখতে হবে। দেখেন, একটি যে বিষয়গুলো এসছে, বদি দেখেন, বদির ব্যাপারে সারা দেশবাসী জানে। বদি একজন মাদকের সম্রাট এবং সে এই বাংলাদেশে মাদকের যে প্রধান রুট, সেই রুটের প্রধান হোতা। আওয়ামী লীগ শাসনামলে বদিকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে, বদির কাছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পর্যন্ত গিয়েছে,
যখন সারা দেশ যখন বদিকে নিয়ে তুলপার হয়েছে, তখন বদির পরিবর্তে বদির বউকে সামনে আনা হয়েছে, অর্থাৎ বদির রাজত্ব অব্যাহত রাখা হয়েছে। সেটা আওয়ামী লীগের শাসনামলে করা হয়েছে। বিএনপি আসলে আর আইবির ব্যাপারে যে বিষয়টি বলা হয়েছে, ওই যে খুনের অর্ডার দেওয়া হয়েছে বা যা কিছু, আমরা আসলে আইনের শাসনে বিশ্বাসী। মানে শুধু বদি আইবি কেন, যে কোনো অপরাধীকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। এখন আইনের ফাঁকফোকরের দিয়ে যদি এসব বদির মতো আসামিরা যদি জামিন পেয়ে যায়, তাহলে এটা আমরা সরকার, ব্যক্তি এবং রাষ্ট্র সবাই একটু হতাশ হওয়াটাই স্বাভাবিক। আমরা আশা করব যে আইনের যেসব ফাঁকফোকর আছে, সেসব ফাঁকফোকর দিয়ে যেন এসব চিহ্নিত মাদক সম্রাটরা বের হয়ে না আসতে পারে এবং অপরাধীরা পার পেতে না পারে। আরেকটি জিনিস আপনি খেয়াল করবেন, এই যে বর্তমান যে আমরা সরকার গঠনের আগে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে, আপনারা 5ই আগস্টের বাংলাদেশে কোনো কার্যত সরকার ওইরকম কয়েকদিন ছিল না, ওই ফাঁকে অনেক চিহ্নিত অপরাধী কারাগার থেকে বের হয়ে গেছেন এবং তারা এখনও হয়তো অনেকে হয়তো পলাতক আছেন। আমরা বর্তমান সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এইসব চিহ্নিত সন্ত্রাসী, দাগী আসামি এবং যারা সন্ত্রাসী তাদের ব্যাপারে ইনশাআল্লাহ ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী প্রশ্ন আপনার কাছে আক্তারুজ্জামান বাচ্চু। এনসিপি তরফ থেকে বলা হয়েছে নির্বাচনে হেরে যাওয়াদের প্রাইজ পোস্টিং দিয়েছে বিএনপি, সিটি কর্পোরেশনের কথা উল্লেখ করে মূলত, এবং স্থানীয় সরকার নির্বাচন ঠিক কবে নাগাদ হবে সুনির্দিষ্টভাবে সেটিও বলা হয়নি। স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে প্রশাসক নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও। আপনারা কি মনে করেন যে আসলে কোনো ধরনের স্বচ্ছতার ঘাটতি আছে কিনা, প্রাইজ পোস্টিং কিনা? দেখেন, প্রাইস পোস্টিং বলতে উনি কি বোঝাতে চেয়েছেন আমি জানি না। আপনি ধরেন এই যে গণমাধ্যমে কাজ করেন, আপনি যদি ভালো কাজ করেন আপনাকে পুরস্কৃত করা হবে, এটাই তো স্বাভাবিক। আপনি যখন যাত্রা শুরু করেছেন তখন আপনার পজিশন এক জায়গায় ছিল, এখন আপনার আরেক জায়গায়। ঠিক তেমনি রাজনীতিতে বা সরকারে বা যে কোনো সংস্থায় বা অধিদপ্তরে ঠিক সেরকম যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে প্রশাসক হিসেবে, তারা দীর্ঘদিনের পরীক্ষিত। এবং ঢাকায় যাকে নিয়োগ দেওয়া হচ্ছেন উনি ডেপুটি মেয়র ছিলেন এবং সেখানে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন। খুলনায় যাকে নিয়োগ দেওয়া হচ্ছেন নজরুল ইসলাম মঞ্জু, উনি সেই খুলনার মেয়র ছিলেন। সুতরাং তারা অভিজ্ঞ, প্রাজ্ঞ এবং বিচক্ষণ এবং তাদের কর্মপরিকল্পনা রয়েছে, তাদের অভিজ্ঞতা রয়েছে, তারা দেশকে এগিয়ে নেওয়ার বা বাংলাদেশকে দেওয়ার বা ওই তারা তো সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সেখানে হেরে যাওয়ার পর আবার তাকে মেয়র হিসেবে বা প্রশাসক হিসেবে নিয়োগ দিলেন আপনারা। দেখেন, এটা তো সাময়িক। আমাদের যে স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব উনি বলেছেন শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন হবে। তার আগে দেখেন জনসেবা, জনগণকে তো সেবা দিতে হবে। জনগণ সেই কাঙ্ক্ষিত সেবা পেতে হলে প্রশাসক তো অন্তর্বর্তীকালীন সরকারও নিয়োগ দিয়েছিলেন, কোনো জায়গা তো খালি রাখা যায় না। কিছুদিনের জন্য এটা সাময়িক দেওয়া হয়েছে, তারপর নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি চলে নির্বাচিত হবে। অনেক ধন্যবাদ। স্যার তুষার, একটু যেতে চাই, এই মুহূর্তে জোট নয়, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম জানান স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে এনসিপি এবং এককভাবেই তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। আপনারা কি এখন থেকেই সেই প্রক্রিয়া বা সে ধরনের প্রস্তুতি গ্রহণ করছেন কিনা? হ্যাঁ, এটা যাওয়ার আগে একটা জিনিস বলি, সিটি কর্পোরেশনের নিয়োগগুলোর ব্যাপারে আপনি ঠিকই বলেছেন যে প্রত্যেকেই কিন্তু তারা হয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন, মনোনয়ন পায় নাই দলের তরফ থেকে। তখন যেমন ধরেন আমাদের সালাম ভাই, আমি তাকে অত্যন্ত পছন্দ করি, অত্যন্ত সজ্জন ব্যক্তি, তার যোগ্যতা নিয়ে আমি কোনো প্রশ্ন করছি না। আমি প্রশ্ন করছি তার এই প্রসেসটা নিয়ে। তার ঢাকা 13 থেকে দাঁড়ানোর কথা, সেখানে ববি হাজদাস কন্টেস্ট করেছেন এবং এরপরে আপনি তাকে এখানে বসালেন এবং বাকিগুলো ঘটনাও কিন্তু কাছাকাছি সেম। তখন কিন্তু এবারের জুলাই সনদের বা পুরো সংস্কার প্রক্রিয়া একটা প্রধান কথা ছিল যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে জনগণকে সার্ভিস দেয় যে সমস্ত প্রতিষ্ঠান, সেখানে আমরা নিয়োগগুলো স্বচ্ছ নিয়োগ করব এবং দল নিরপেক্ষ নিয়োগ দেবো। কিন্তু আপনি সবগুলো বসালেন দলীয় লোক, একই বাংলাদেশ ব্যাংকে একই জিনিসগুলো, এটা কিন্তু কোনো ভালো নজির স্থাপন হচ্ছে না। এবং স্থানীয় সরকার মন্ত্রী তিনি কিন্তু শুরুতে বলেছিলেন যে দ্রুততম সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের জন্য ঢাকা এবং সম্ভবত রাজশাহী কিংবা অন্য কোনোটা যে যেন প্রস্তুতি নেওয়া হয়। তারপরে আপনি প্রজ্ঞাপন জারি করলেন পূর্ণ মেয়াদের প্রশাসক। হোয়াট ডাজ ইট মিন? পূর্ণ মেয়াদ মানে হচ্ছে নেক্সট মেয়র ইলেকশন আসার আগ পর্যন্ত তারা থাকবে। তাহলে আপনি প্রশাসক দিয়ে যখন আসিফ মাহমুদ ভুইয়া যখন স্থানীয় সরকার মন্ত্রণালয়, তখন তো তাকে এটা করতে হয়েছিল কেন? কারণ আওয়ামী লীগের ওই অবৈধ মেয়রগুলোকে সরানোর জন্য তাকে একটা প্রজ্ঞাপন দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রশাসক বসাতে হয়েছিল। এই সরকারের তো বাস্তবতা সেটা না। আপনি এই প্রশাসকদেরকে অব্যাহতি দেবেন যারা ইন্টারিম আমলে ছিল, সেটা মানলাম, সেটা তো সমস্যা নাই। কিন্তু আপনি তো নির্বাচনের জন্য বলবেন যে আমরা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেব। যখন আপনি বলেন যে পূর্ণ মেয়াদের
প্রশাসক বসিয়েছি, তখন কিন্তু মনে হয় যে আপনারা আরো দ্রুততম সময়ের মধ্যে ইলেকশন দেওয়ার কোনো মানে চিন্তাভাবনা নাই। পরিকল্পনা নেই। পাশাপাশি উপজেলা এবং জেলা পর্যায়ের এবং এমনকি ইউনিয়ন পর্যায়ের প্রশাসক বসানোর গুঞ্জনও কিন্তু শোনা যাচ্ছে, সেটা সামনের সময় বলে দেবে। এইটা হচ্ছে এই অবস্থার ফলে এই যে প্রশাসনকে এভাবে দলীয়করণ করা এবং নিজস্ব দল এবং প্রশাসনকে সবসময় আলাদা করতে মানে করাটা উচিত, কিন্তু সেটা যখন হচ্ছে না, এবং এগুলো কিন্তু বিএনপির ম্যান্ডেটের মধ্যেও আছে, 31 দফা থেকে শুরু করে তাদের সংস্কার প্রস্তাবে তারা বলেছে তারা প্রশাসনে কোনো দলীয় হস্তক্ষেপ করবে না, কিন্তু বাস্তবতা কিন্তু সেটা দেখা যাচ্ছে না। আর আমাদের যেটা বললেন স্থানীয় সরকার এবার নির্বাচনটা হবে, এবার কিন্তু কোনো দলীয় প্রতীক থাকবে না, এবার ইন্ডিপেন্ডেন্ট যে আগে যেভাবে হতো নির্বাচনটা, শেখ হাসিনা এসে স্থানীয় সরকারে এই যে দলীয় প্রতীকটা ঢোকানোর মাধ্যমে আমাদের সমাজটাকে ধ্বংস করেছে এবং এটা সুদূর প্রসারী নেতিবাচক ইম্প্যাক্ট পড়েছে। এখন এবার স্থানীয় সরকারের একটা মানে আপনার প্রধান সংস্কার হচ্ছে যে দলীয় প্রতীক হবে না, আগের মতো হবে, এবং এর ফলে কি হবে, যারা দল করে না, ভালো ব্যক্তি এবং সমাজে গ্রহণযোগ্যতা আছে এই ধরনের ব্যক্তির উঠে আসার সুযোগ তৈরি হবে। এরপর আমরা হুট করে দেখলাম ইসির তরফ থেকে একটা অদ্ভুত কথা বলা হয়েছে যে বিএনপি মানে দলীয় প্রতীক থাকবে কি থাকবে না এটা সিদ্ধান্ত বিএনপি নেবে বা বিএনপি সিদ্ধান্ত দেবে। এটা কিন্তু নজিরবিহীন কথা যে ইসি এই কথা কেন বলবে, যেখানে মানে সরকার ওই তো মানে এটা বিএনপি সরকারের কাছে, কিন্তু যেখানে অলরেডি স্থানীয় সরকারের এই মানে সংস্কারটা গৃহীত হয়েছে, আপনি আবার ইসি একটা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান হিসেবে সরকারের দিকে এটা ঠেলতে পারেন না। এই কথাগুলো কিন্তু ইসির তরফ থেকে আসছে। এখন আমরা নির্বাচনটা বিএনপির আপনার বিএনপি সমর্থিত প্রার্থী থাকবে, কোনো সমস্যা নাই, জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থী থাকবে, এনসিপি সমর্থিত প্রার্থী থাকবে, কিন্তু তারা প্রত্যেকে লোকাল যে মার্কা আছে সেখানে কন্টেস্ট করবে। হ্যাঁ, এবং এই কারণে আমরা বলেছি যেহেতু দলীয় প্রতীক থাকবে না, ফলে এই ইলেকশনে জোটেরও ব্যাপারগুলো সেরকম আর ন্যাশনাল ইলেকশনে যে ধরনের হিসাব ছিল সেরকম হিসাব আসলে থাকবে না। ফলে সেখান থেকে আমাদের বলা যে আমরা সংগঠন বিস্তারের স্বার্থে সারা দেশে স্থানীয় সরকার প্রস্তুতি নিচ্ছেন। আক্তারুজ্জামান বাচ্চু, 180 জন পুলিশ সার্জেন্ট পদে শিগগিরই নিয়োগ দেওয়া হবে, দ্রুত 10,000 কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে আইন শৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য আজকে একটি পরিপত্র জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিএনপির সবচাইতে অগ্রাধিকার ভিত্তিতে ছিল। প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রচারণা, নির্বাচন পরবর্তীকালেও তিনি সেই প্রায়োরিটিটা দিয়েছেন, সেটি কি কাজ করছে বলে মনে হচ্ছে? অবশ্যই কাজ করছে। আপনি দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন প্রথম কোনো রক্তক্ষয় হয় নাই, কোনো সহিংসতা হয় নাই, কোনো খুন হয় নাই। বাংলাদেশের যে কোনো স্থানীয় নির্বাচনে অতীতে দেখা গেছে যে অনেক সহিংসতা হয়, খুন খারাপি হয়, এবার হয় না। আর আরেকটি অবাক করা বিষয়, বাংলাদেশের নির্বাচনের আগে যা হয়, নির্বাচনের পরবর্তীতে বাংলাদেশে সবসময় যত নির্বাচন হয়েছে কম বেশি সহিংসতা হয়েছে, কিন্তু এইবারেই প্রথম যে এই নির্বাচনটির পরে আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি চেয়ারপারসন ছিলেন, তখন শপথ নেওয়ার আগে উনি বিজয় আনন্দ মিছিল না করে শুকরানা মোনাজাতের কর্মসূচি তখনও তিনি সরকার গঠন করেননি বা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেননি। আমি শুরুটা বলছি, তারপর দায়িত্ব গ্রহণের পর উনি প্রথম বক্তব্যে বলেছেন জনগণের শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার, জনগণকে এবং নিরাপদে, শান্তিতে এবং নিরাপদে রাখতে হবে। দ্বিতীয় উনি যে কথাগুলি বলেছেন উন্নয়ন এবং দুর্নীতি রোধ, দেশকে সামনে এগিয়ে নেওয়া, পরিবর্তনের কথা বলেছেন, কিন্তু প্রথম কথাটি দেশের শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তার কথা বলেছেন। আজকের ঘটনাই বলি, কালকে বুধবার রাতে হাজারীবাগে কিশোরের ছুরিকাঘাতে নিহত হয়েছে নবম শ্রেণীর ছাত্রী শাহরিয়ার শারমিন বিনতি। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএস এলাকায় লাঠি হাতে এক নারীর দিকে তেড়ে আসা তরুণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রচার হয়েছে। এই বিষয়গুলো এবং সারা দেশে বিচ্ছিন্নভাবে বেশ কিছু ঘটনা ঘটেছে, সেই জায়গাটায় আপনারা কি বেশ কঠোর হস্তে নামতে পেরেছেন বলে মনে হচ্ছে? অবশ্যই। আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোররাতে যে একজন নারীর দিকে যিনি তেড়ে আসছেন, সে অনেক কিছু, সে চিহ্নিত একজনই এবং তাকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে, সে মামলার আসামি, তাকে চিহ্নিত করা হয়েছে। আর যে আরেকটি ঘটনার কথা আপনি উল্লেখ করেছেন, দেখেন বাংলাদেশ আসলে হয়েছে কি, মানে এখন এত জনসংখ্যার দেশ, এখানে একটা বিচ্ছিন্ন ঘটনা এবং সেটা কী নিয়ে ঘটনা সেটাও কিন্তু পত্রিকায় চলে আসছে। সুতরাং আমরা যে কোনো অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমরা কোনো অপরাধী এই সরকারের আমলে কোনো পার পাবে না, তার কোনো ব্যক্তি, রাজনৈতিক বা কোনো গোষ্ঠী পরিচয় দেখা হবে না। অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করে নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন, সেতু, রেলপথ, নৌপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন যে কোনো মূল্যে ঈদ যাত্রার ক্ষেত্রেও চাঁদাবাজি হতে দেওয়া হবে না।
বিএনপি নির্বাচনী অঙ্গীকার সেটি কঠোরভাবে পালনের বিষয়ে তার স্পষ্ট অবস্থান পরিষ্কার করেছেন। সেই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনার কতটুকু সন্তুষ্ট? আইনশৃঙ্খলা পরিস্থিতি তো এখন আপ টু দ্য মার্ক না, এবং পুলিশ সমস্ত সিগন্যাল দিচ্ছে যে তারা আসলে দলীয় বাহিনীর মতো কাজ করবে। আপনি এই শিক্ষামন্ত্রীর এক বক্তব্যে তারা যে মানে তরুণদেরকে যেভাবে হেনস্থা করেছে, তাতে কিন্তু আশাবাদী হওয়াটা কঠিন। এর পাশাপাশি আমি একটা জিনিস আপনাকে বলবো, যে প্রজ্ঞাপনের উল্লেখ আপনি করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা কমিটির, আমি কিন্তু নিজে আমার জেলার আইনশৃঙ্খলা কমিটির সদস্য ছিলাম, এবং সেখানে সব দলের অংশগ্রহণ থাকতো। এবং এইটা কিন্তু একটা গণতান্ত্রিক চর্চা, যে সব দলের অংশগ্রহণে প্রশাসনের সর্বস্তরের জেলা পর্যায়ের ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে তারপর আপনি আইনশৃঙ্খলা মিটিং করছেন, কারণ আপনার গ্যাপগুলো এরা ধরিয়ে দিতে পারবে। আজকে যে প্রজ্ঞাপন আপনি দেখেন তো কাদেরকে সেখানে সভ্য করা হয়েছে বা সদস্য করা হয়েছে, সেখানে কি কোনো রাজনৈতিক দল, বিশেষত বিরোধী দল, এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে বিরোধী দলের উপস্থিতি। কারণ একটা সরকার যখন 2/3 নিয়ে ক্ষমতায় আসে, তাদের দলের নেতাকর্মীদেরই বেশি প্রতাপ দেখানোর সুযোগ থাকে। তাহলে বিরোধী দল যদি এই কথাটা এসে আইনশৃঙ্খলা মিটিংয়ে এসে বলতে না পারে যে এই ঘটনা ঘটছে, বা আপনি সরকার প্রশাসন যখন এক জায়গায় মিলে যায় তখন এটার ক্রিটিক করে কে? ক্রিটিক করে বিরোধী দল। তো আপনি সেই বিরোধী দলকে কিন্তু এখান থেকে মাইনাস করেছেন। এটা কিন্তু কোনো ভালো নজির স্থাপন করলো না। এটা কি আপনারা কোনোভাবে সরকারকে বলতে পারেন যে আমাদেরকে, অর্থাৎ বিরোধী দলের সদস্যদেরকেও এই জায়গাটা ইনক্লুড করা উচিত? এই ধরনের চর্চায় কি যাওয়ার সুযোগ আছে? অবশ্যই যাওয়ার সুযোগ আছে। আপনি দেখবেন এই দায়িত্ব কিন্তু আপনাদের উপরই। হ্যাঁ, আমি সেটাই বলছি। স্থানীয় সরকারের যে সংস্কার প্রস্তাব তোফায়েল সাহেব দিয়ে গিয়েছিলেন, সেখানে কিন্তু এরকম নাগরিক কমিটি করার কথা বলা হয়েছিল, যে নাগরিক প্রতিনিধিদের, বা আপনি বিরোধী দল বাদ দেন, রাজনৈতিক দল ঠিক আছে মানলাম, নাগরিক সমাজের প্রতিনিধিত্ব দরকার। নির্দলীয় নাগরিক সমাজের প্রতিনিধি যারা আইনশৃঙ্খলা মিটিংয়ে থাকবে এবং সরকারের ক্ষেত্রে কথাগুলো বলবে। এর পাশাপাশি হচ্ছে আপনার এই ঢাবির ঘটনার যেটা বললেন, এটাও কিন্তু একটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। ইন্টারিম আমলে এরকম 2-1টা ঘটনা দেশের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এই ছেলেটা একে হলো হত্যা মামলার আসামি, দ্বিতীয়ত আমরা দেখেছি ছাত্র দলের যে ওই ডাকসু নির্বাচনে যে প্রচারণা, সেখানে তাকে সবসময় ভিপি পদপ্রার্থী এবং জিএস পদপ্রার্থীর সাথে সবসময় আনাগোনা করতে দেখা গেছে, এবং এখনও কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ভিডিও ফুটেজগুলো সয়লাভ হয়ে আছে সোশ্যাল মিডিয়ায়। ফলে আমাদের ভাই যেমন বলেছেন যে কঠোরভাবে ওটা ব্যবস্থা নেওয়া হবে, আমরা এটা দেখতে চাই যে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ধন্যবাদ স্যার। তো আমি আক্তারুজ্জামান বাচ্চু, একেবারেই সময় শেষ এবং অন্য কোনো কথা না, এই পর্বে আপনার কাছে 1 মিনিট এবং স্যার তুষারের কাছে 1 মিনিট আসবে। একটা ভীষণ অন্যরকম একটা খবর, আজকের দিনে চাকরি প্রত্যাশীদের কেউ জাতীয় সঙ্গীত লিখতে পারলেন না, পরীক্ষা বাতিল হয়ে গেল। এটি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গ্রাম পুলিশের মহল্লাদার শূন্য পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেয় 38 জনের বেলায় ঘটেছে, এবং তাদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল 8ম শ্রেণী পাস। শারীরিক যোগ্যতা যাচাই করা হয়েছে, পরবর্তী পরীক্ষায় দেখা গেল তারা জাতীয় সঙ্গীত লিখতে পারছেন না। কেমন লাগছে আসলে? আসলে এটি দুঃখজনক। তবে একটা জিনিস আপনার বাস্তবতা স্বীকার করতে হবে, বাংলাদেশে 8ম শ্রেণী পাস বলতে যাদেরকে বোঝানো হয় তারা আসলে অনেক ক্ষেত্রে নিরক্ষরেই বা নাম দস্তখত পারে এরকম। আর 9ম শ্রেণী থেকে আপনার রেজিস্ট্রেশনের সিস্টেম আছে, সেই জন্য 8ম শ্রেণী পর্যন্ত বেশিরভাগই সার্টিফিকেট, একটা 8ম শ্রেণী পাস সার্টিফিকেট জোগাড় করে তারা যাওয়া হয়। অনেকে দেখা গেছে শুধু তার স্বাক্ষরটা করতে পারেন কিন্তু আর কিছু লিখতে পারেন না। যারা লিখতে পারেন না তাদের ক্ষেত্রে এই বিষয়টি ঘটেছে বলে আমার বিশ্বাস। তারা হয়তো জাতীয় সঙ্গীত পারেন কিন্তু লিখতে পারেন না, বলতে পারেন মুখে কিন্তু লিখতে পারেন না। সারতু সাহেব, প্রাথমিকের প্রথম পর্যায়ে থেকে জাতীয় সঙ্গীতটা থাকে পাঠ্য বইয়ে, অ্যাসেম্বলি হয় প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত, সেক্ষেত্রে কোথাও কি কোনো ঘাটতি দেখতে পাচ্ছেন? আপনি জাতীয় সঙ্গীত লিখতে পারবেন? অবশ্যই ঘাটতিটা, এটা দায়টা নিতে হবে বিগত ফ্যাসিবাদী সরকারকে। তারা এগুলো নিয়ে এত বাড়াবাড়ি করেছে, এবং এখন এসে বোঝা যাচ্ছে যে আসলে এগুলো মানুষের মানে সমাজের সর্বস্তরের বিভিন্ন বয়সী যে তরুণ আছে তাদের মধ্যে তারা এই ব্যাপারগুলো ঢোকাতে পারে নাই। আপনি যখন একটা জিনিসকে চাপিয়ে দিতে চাইবেন এবং এটাকে আপনার শাসনের একটা টুল হিসেবে ব্যবহার করবেন, তখন মানুষ কিন্তু এগুলো থেকে বিমুখ হতে চাইবে। ফলে জাতীয় সঙ্গীত আমাদের ভালোবাসার জিনিস, আমরা এটাকে শ্রদ্ধা করি। এটাকে সেভাবেই যদি আপনি একটা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীদেরকে এটার ব্যাপারে শেখান, তাহলে দেখবেন যে তারা এর সময় মুখে মুখে থাকবে। আমরা তো সেই ছোটোবেলা শিখেছি, এখনও আমাদের আপনি গাইতে বললে পুরোটা ঝাড়া গিয়ে দিতে পারবো। কেন? কারণ আমাদেরকে এটা কেউ চাপিয়ে দেয় না, আমাদেরকে কেউ জোর করে নাই। কিন্তু যখন আপনি জোর গাওয়া বলেন আর লেখা বলেন, তো এইটা যখন আপনি তাকে ওইভাবে ট্রেনিংটা দিচ্ছেন না বা পড়াচ্ছেন না, কিন্তু তাকে আবার এটার নামে আপনি চেতনার ব্যবসা করছেন, তখন আসলে এই ঘটনাগুলো ঘটে। শিক্ষা ব্যবস্থা তাহলে ঘাটতির কথাই আপনি বলছেন। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। যে আমরা চাইব সকলেই অন্তত স্বশিক্ষিত হয়ে যারা খানিকটা হলে অক্ষর জ্ঞান সম্পন্ন হবেন, নিশ্চয়ই জাতীয় সঙ্গীত গাইতে পারবেন, লিখতে পারবেন। আর সেই জাতীয় সঙ্গীত বা দেশপ্রেম কিংবা দেশের কথা চিন্তা করেই রাজনীতি এবং সাধারণের সেবার জন্য তাদের জনপ্রতিনিধি হয়ে নির্বাচিত হওয়া। রাজনীতিতে কোনো শেষ নেই, তাই চলতে থাকবে। দেখা হবে আগামী রোববার রাত 9টায়। ততক্ষণ বিদায়।